সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে প্রাণ ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি বিবিসিসিআই প্রযোজিত বিজনেস টক সিজন 2। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সবসময় ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের পাশে আছে, আর এই পাশে থাকার প্রয়াসে নিয়মিত আয়োজন করা হয় বিবিসিসিআই বিজনেস টক। এই প্রোগ্রামে আমরা সমাজের বিশিষ্ট ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং প্রফেশনালদের নিয়ে সমসাময়িক বিষয়ের উপর আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় হেরিটেজ প্রোডাক্ট, কটেজ ইন্ডাস্ট্রি অ্যান্ড ওমেন এন্টারপ্রেনারশিপ। আর সাথে অতিথি হয়ে আছেন মন্তাসা আহমেদ, ফাউন্ডার প্রেসিডেন্ট AFDB, প্রেসিডেন্ট বাংলাদেশ ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অফ WICCI, ফাউন্ডার দেশি ভালোবাসি, ম্যানেজিং ডিরেক্টর রিলাস। এবং আরও একজন গুণী অতিথি আমাদের সাথে রয়েছেন, যিনি হচ্ছেন সাইকা তাবাসসুম চৌধুরী নাহিয়া, প্রিন্সিপাল আর্কিটেক্ট ট্রোভ। আর আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এখন দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন। আপনারা চাইলে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্ন জানাতে পারেন। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন বিবিসিসিআই ইমিগ্রেন্ট চ্যানেল এবং প্রবাস কথা ফেসবুক পেজে। আর এই অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ মনে হলে অনুগ্রহ করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আমি আর কালক্ষেপ না করে বিনীত আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথিদ্বয়কে। আপনাদের স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য অন দিস প্ল্যাটফর্ম, এন্ড ইটস অ্যান অনার। আমাকে কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে আপনাকেও। জি, আপনাকেও অনেক ধন্যবাদ আরেফিন ভাই আমাকে যুক্ত করার জন্য। আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে যুক্ত হতে পেরে আজকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিবিসিসিআই তথা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সকল সদস্য এবং বোর্ড অফ ডিরেক্টরদের পক্ষ থেকে। পাশাপাশি আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ভাষার মাসে ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলায় কথা বলতে পারছি এবং আমরা বাংলায় এই স্বাচ্ছন্দ্যভাবে এই অনুষ্ঠানটি করতে পারছি। আমরা বিভিন্ন ভাষায় মিলিয়ে কথা বলি, বাংলা ইংরেজি মিলিয়ে কথা বলি। আমাদের বাংলা ইংরেজি মিলিয়ে আমাদের অনুষ্ঠানটি আজকে করব, তবে বাংলার দিকে আমরা আধিক্য দিব এই কারণেই আমরা ভাষার মাসের জন্য। প্রথমেই যদি আপনাদের প্রশ্ন করি, নরমালি প্রশ্নটি আমরা সাধারণত করে থাকি যে কেমন আছেন, কেমন আছে আপনার পরিবার। আমরা জানি করোনা দুঃসময়ে এই প্রশ্নটি অবান্তর, তারপরেও আমরা এই প্রশ্নটি দিয়েই শুরু করব। পাশাপাশি আমরা প্রথম অংশে আপনাদের কাছ থেকে শুনবো আপনাদের কার্যক্রম, আপনাদের ইনভলভমেন্ট, আপনাদের এন্টারপ্রেনারিয়াল অ্যাবিলিটি এবং আপনাদের সমাজের বিভিন্ন কার্যক্রম আপনারা করেছেন। তাই আমি প্রথমেই সাইকা তাবাসসুম চৌধুরী, আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনার কাছ থেকে এই ওপেনিং স্টেটমেন্টে শুনবো আপনার কার্যক্রম, আপনার কোম্পানি ট্রোপের কার্যক্রম। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য টু ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি বেসিক্যালি অ্যান আর্কিটেক্ট, মূলত আমি একজন প্রকৌশলী। আমি যদিও আর্কিটেক্ট, তারপরেও আই হ্যাভ স্টার্টেড অ্যান্ড গ্রোন মাই বিজনেস ইন I have also worked in digital platforms, the digital agency, websites and app development. I'm also working in Bangladesh government as an architectural advisor and government sector কাজ করছি। ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আরো শুনবো, কারণ আপনার কার্যক্রম সম্পর্কে আমি অনেকটা অবহিত হয়েছি অলরেডি। আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমার বিশ্বাস আপনার সাথে কথা বলতে বলতেই আপনার এন্টারপ্রেনারিয়াল অ্যাবিলিটি বের হয়ে আসবে এবং একজন ব্রিটেনে বাংলাদেশি ওমেন এন্টারপ্রেনার হিসেবে আপনার কার্যক্রম শুনবো। এবং আপনি জুট ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন, আপনি ট্রপ ডিজিটাল, সেখানে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, টেকনোলজি নিয়ে কাজ করছেন, সেই বিষয়গুলো শুনবো। আমরা সেই সময় অপেক্ষায় থাকলাম। এর মধ্যে আমি মন্তাসা আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনার কাছ থেকে শুনবো। আমি জানি আমি শুরুতেই বলেছি অনেক বিস্তারিত বিষয় আপনার কার্যক্রম, আমাদের অল্প করে যদি একটি আউটলাইন দেন, তারপরে আমরা আপনার সাথে আলোচনার স্বার্থে বের হয়ে আসবে সমস্ত কথা। জি, অনেক ধন্যবাদ। আমি আসলে মূলত একটি অ্যাসোসিয়েশন রান করছি, অ্যাসোসিয়েশন অফ ফ্যাশন ডিজাইনার্স অফ বাংলাদেশ, AFDB, এবং আমার যেটা মূল কাজ আসলে আমরা আমাদের দেশে যারা তাঁতি এবং কারুশিল্পী এবং খুব ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছেন, সো উইভার্স, আর্টিজানস এন্ড ভেরি স্মল এন্টারপ্রেনার্স, তাদেরকে নিয়ে আমরা মূলত কাজটা করি এবং আমাদের দেশে যেসব হেরিটেজ প্রোডাক্টস আছে, ঐতিহ্যবাহী পণ্য, সেগুলোকে আমরা হাইলাইট করার চেষ্টা করি আমাদের অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। এবং একই সাথে আমি বাংলাদেশ ইন্ডিয়া বিজনেস কাউন্সিল, যেটা উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ঢাকা বাংলাদেশ
সেক্টর, সেটারও সভাপতি। এবং আমাদের সাথে আসলে দেশের শীর্ষস্থানীয় যেসব নারী নেত্রী আছে বা ব্যবসায়িক নেতৃবৃন্দ আছেন, তারা সবাই মোটামুটি তাদের অনেকেই যুক্ত আছেন এই কাউন্সিলের মাধ্যমে। এবং আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আছে সেটাকে আরো মানে ব্যবসায়িক দিক থেকে সেটাকে আরো সমৃদ্ধ করা, এবং সেখানে আমাদের মেইন ফোকাস তো উইমেন্স এম্পাওয়ারমেন্ট। এবং আরো বলতে চাই যে আমি খুব রিসেন্টলি একটি মানে ওয়েব বেস প্ল্যাটফর্ম কি বলবো সূচনা করেছি, যেটির নাম হলো দেশি ভালোবাসি। এবং নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের দেশীয় যেসব ঐতিহ্যবাহী পণ্য আছে সেগুলোকে আমরা ওই প্ল্যাটফর্মের মাধ্যমে হাইলাইট করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে আরেক ক্ষুদে অতিথি রয়েছেন আপনার পাশে, তাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি আশা করি তিনি আপনার কাছ থেকে শিখছেন। আসলে মেন্টরশিপ ইজ এ বিগ বিষয়, এবং সেটা পরিবার থেকে যখন আসে তখন অবশ্যই সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখেন, কারণ আমাদের সমাজে আসলে উদ্যোক্তার খুবই সীমাবদ্ধতা রয়েছে। সবাই আমরা চাকরির সন্ধান করি। সেক্ষেত্রে আপনাদের মতো উদ্যোক্তা যারা রয়েছেন তারা আসলে আমাদের জন্য ইন্সপায়ারেশন, এবং আপনাদেরকে দেখে অনেক উদ্যোক্তা তৈরি হবে। এবং আপনি যেমনটি বললেন যে হেরিটেজ প্রোডাক্ট হচ্ছে আমাদের আসলেই শুধু হেরিটেজের বিষয় না, এটি হচ্ছে যে উইমেনকে এম্পাওয়ারমেন্টের জন্য হেল্প করছেন। এটা একটি বড় সাপোর্ট, পাশাপাশি হচ্ছে ইকোনমির চালিকা শক্তি হিসাবে কাজ করছে। এই বিষয়গুলো আমরা শুনবো। আমরা শুরুতেই যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আসলে হেরিটেজ প্রোডাক্ট আপনি একটু আউটলাইন দিয়েছেন, আসলে কি কি ধরনের হেরিটেজ প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি, এবং আসলে তার মার্কেটটা কোথায়, কোন কোন জায়গায় আমাদের খোঁজা উচিত, বা কি কি ধরনের মার্কেট কন্ডিশন বাংলাদেশে রয়েছে, আপনি যদি আমাকে একটু আউটলাইন দেন প্লিজ। জি, আসলে হেরিটেজ বলতে তো মানে আমাদের দেশের ঐতিহ্যকে বুঝাচ্ছি, এবং যেসব পণ্যের মাধ্যমে আমাদের দেশের ঐতিহ্যগুলো খুব ভালোভাবে রিপ্রেজেন্টেড হয় সেগুলোকে আমরা ঐতিহ্যবাহী পণ্য বলি। যেরকম আমাদের জামদানির কথা সবাই আসলে জানেন, যেহেতু এটা একটা মানে ইন্টারন্যাশনাল রেকগনিশন পেয়েছে। কিন্তু এছাড়াও আমাদের আরো অনেক ঐতিহ্যবাহী পণ্য আছে। যেরকম আমাদের যে রাঙামাটির একটা তাঁত শিল্প আছে, সেটাও কিন্তু অনেক পুরনো একটা ঐতিহ্য। তারপরে আমাদের যে বাঁশ এবং বেত দিয়ে যে বিভিন্ন ধরনের ফার্নিচার বা হাউস হোল্ড আইটেমস তৈরি করা হয়, এই ট্রেডিশনও কিন্তু অনেক পুরনো। তবে আগে যেটা হতো যে বাঁশ সাধারণত সবার বাসার বাইরে গ্রো করতো, তো তারা বাঁশ দিয়ে, স্পেশালি আদিবাসী যারা, তাদের সবকিছু আসবাবপত্র কিন্তু বাঁশ দিয়েই তৈরি বা বেত দিয়ে তৈরি। তো এখন যেটা হয়েছে যে ডিজাইনারদের কারণে বা উদ্যোক্তাদের কারণে এই যে বাঁশ এবং বেতের যে তৈরি পণ্যগুলো সেগুলো কিন্তু মেইন স্ট্রিম মার্কেটে আসার চেষ্টা করছে, এবং সেই জায়গাটাতেই আমরা চেষ্টা করি যেন এই যে সফল এই মানে মেইন স্ট্রিমে আসার যে ব্যাপারটা এটা যেন সফল হয়, সেটাই আসলে আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চেষ্টা করি। এবং আমার মনে হয় যে এই যে আমাদের যেসব হ্যান্ডিক্রাফটস আইটেম আছে, স্পেশালি আপনার প্যান্ডেমিকের মধ্যে আই থিংক উই অল রিয়েলাইজড দ্য ইম্পর্টেন্স অফ গ্রিন প্রোডাক্টস, যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব যেসব পণ্য আছে সেগুলো কিন্তু আমাদের দেশের হেরিটেজ পণ্যই। তো সেগুলোকে যেন আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচার করতে পারি, সেটাই আসলে আমার আজকে আপনার এই অনুষ্ঠানে যোগদান করার মূল উদ্দেশ্য, যে আপনার মাধ্যমে যেন আমরা এই মেসেজটা আপনার যারা মানে অডিয়েন্স আছে তাদের কাছে যেন পৌঁছতে পারি, যে আমাদের দেশীয় পণ্য কত সুন্দর হয় এবং সেটা আসলে এক্সপোর্টের পটেনশিয়াল কতটা। ধন্যবাদ। আমার বিশ্বাস যে আমরা আপনার এই মেসেজটি আমাদের মেম্বার্স যারা রয়েছেন, বিবিসিসি এর অনেক মেম্বার্স রয়েছেন, প্লাস হচ্ছে যে আমাদের অনেক দর্শক শ্রোতা রয়েছেন, তারাও দেখছেন, এবং তাদের মধ্যে এই বিষয়টি কানেক্টেড হবে। এবং আপনি যেমনটি অংশগ্রহণ করেছিলেন, আমি আপনাকে দেখেছি এখানে ব্রিটেনে বাংলাদেশ হাই কমিশনে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সেখানে আমাদের অনেকে আপনার সাথে কানেক্টেড হয়েছেন। এইভাবেই হচ্ছে যে আসলে বাংলাদেশের হেরিটেজ প্রোডাক্ট গুলো যারা বাইরে এন্টারপ্রেনার রয়েছেন তাদের সাথে কানেক্ট করিয়ে দিতে পারলে অন্তত বাইরের মার্কেট তৈরি করতে পারবে। প্লাস পাশাপাশি শুনবো দেশি ভালোবাসি সম্পর্কে, কারণ এটি হচ্ছে বাংলাদেশের জন্য একটি বড় স্লোগান, সেই বিষয়টি। তার আগে সাইকা তাবাসসুম, আপনার কাছে আসছি। আপনি শুরুতেই বলছিলেন যে আপনি জুট বা পাট জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। আমরা জানি যে আমাদের দেশের পাট কলগুলো সবই বন্ধ এই মুহূর্তে, এবং সরকার সেটিকে খোলার জন্য ট্রাই করছেন, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে কথা হচ্ছে। কিন্তু আসলে আপনি কি ধরনের সম্ভাবনা দেখছেন? কারণ আপনি বলছিলেন যে পাটজাত প্রোডাক্টের ডাইভার্সিফাইড প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন। সেই সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দেন, আসলে কি ধরনের সেই প্রোডাক্টগুলো এবং কি ধরনের স্বপ্ন আপনার রয়েছে? আচ্ছা,
মান্তাসা আপু যেটা বললেন যে বাঁশ, তারপরে these are all our heritages, জুট। যেটা জুট প্রথমে শুনলেই যেটা মনে হয় যে সবার একটা stereotype ধারণা হয়ে গেছে। জুট মানে it's a very low quality product. It's not usable for in style or in fashion, but more like এটা ওই যে চালের বস্তা বা পাটের বস্তা, পাট বললেই আমরা ওরকম কিছু একটা মাথায় চলে আসে। তো ওই stereotype thinking থেকে বের হয়ে আমরা একটু fashionable items. We want to introduce jute as luxury products to আমাদের কনজিউমার যারা আছেন, এখন যারা আছেন, they can take in বাংলাদেশের হেরিটেজ খুব প্রাউডলি ক্যারি করা যাবে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে কাজ করছি অনেকদিন ধরে। খুব বেশি দিন না, it's been 2 years I have been working on this field. তো যখনই বলি যে আমরা জুটের ব্যাগ, তখন অনেকে লাইক না, দে আর নট ইন্টারেস্টেড। তো তখন থেকে মনে হলো যে না, আই হ্যাভ টু ডেভেলপ সামথিং, আ ইউনিক product যেটা সবাই ক্যারি করতে will feel like okay, it's fashionable and trendy and yet representing বাংলাদেশের heritage, also eco-friendly যেটা আমরা বলি, we are too much using in usage of plastic bags, তারপরে বিকজ ওগুলা বানাতে অনেক ইজি, সো সবাই ওটাতে ফোকাস করেন, whichever is easy and economically viable ওটা খুব ফোকাস করেন। কিন্তু jute is eco-friendly, which we are very much in need এখনকার সময়। জুটের আপনি যেটা বললেন গভর্নমেন্ট ইজ ট্রাইং, ইয়েস, ওনারা অনেক ইনসেন্টিভস এন্ড অনেক কিছু করছেন, কিন্তু we have better competitors, আমাদের কম্পিটিশন লেভেল ইজ টু হাই। ওই জায়গাটায় বাংলাদেশের জুট নিয়ে রিসার্চটা খুব কম হচ্ছে। আমাদের এন্ড প্রোডাক্টের কোয়ালিটিটা ডিপেন্ড করে আমাদের ম্যাটেরিয়াল থেকে। আমাদের বাংলাদেশের ম্যাটেরিয়াল ইজ ভেরি গুড এন্ড ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইন বাংলাদেশ। বাংলাদেশের ওয়েদার স্যুট করে ফর আমরা যেটা সোনালী পাট বলে থাকি। তো ওই জায়গাটা আমাদের একটু রিসার্চের দরকার আছে, উইচ উই আর ল্যাকিং। পাট নিয়ে একটু রিসার্চ করলে, জুট নিয়ে আমরা এন্ড প্রোডাক্টের ফিনিশ গুডটা একটু কোয়ালিটিটা ভালো করা যাবে। এটাই। ধন্যবাদ আপনাকে। আমার বিশ্বাস যে আপনার মাধ্যমে আমাদের এই যে স্বপ্নগুলো যারা দেখছেন, যারা এন্টারপ্রেনার রয়েছেন, আপনাদের মতো যারা ইয়াং এন্টারপ্রেনার রয়েছেন, তারা অন্তত উদ্বুদ্ধ হবেন যে পাটকে কিভাবে নতুন জীবন দেয়া যায়, পাট জাতীয় পণ্যের কিভাবে নতুন মার্কেট খুঁজে বের করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো। আমরা এখনো সাধারণ আলোচনার মধ্যে রয়েছি। আমরা মান্তাসা আহমেদের কাছ থেকে শুনে আসি তার দেশি ভালোবাসি এই স্লোগানটি এর চেয়ে আর বড় স্লোগান কি হতে পারে, এবং সেটি কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে, এবং আসলেই দেশি ভালোবাসি শব্দটি দেশ ছেড়ে বিদেশে কিভাবে নিয়ে যাওয়া যায়, সেই স্বপ্নটি কিভাবে উনি দেখছেন, আমরা তার কাছ থেকে শুনে আসি। অনেক ধন্যবাদ। আপনি আসলে ঠিকই ধরেছেন, এটা একটা স্লোগান, ইটস আ মুভমেন্ট, যেটা আমরা আসলে মানে আমার অ্যাসোসিয়েশন এবং এসএমই ফাউন্ডেশন আমরা প্রতি বছর একটা প্রোগ্রাম করি, যেটা হলো হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল। মানে আমাদের দেশে যে সব ঐতিহ্যবাহী পণ্য আছে বা কারু পণ্য আছে, সেগুলোকে হাইলাইট করার জন্য আমরা এই অনুষ্ঠানটি করি। তো গত বছর তো আসলে প্যান্ডেমিকে চলে গেল, কিন্তু গত বছর আমাদের অনেক বড় একটা প্ল্যান ছিল যে আমরা অনেক বড় স্কেলে এই হেরিটেজ ফেস্টিভ্যাল করব। মান্তাসা আহমেদ, আপনাকে আমি একটু থামাচ্ছি, আমরা আপনাকে ভালো শুনছি না। আপনি একটু থামাচ্ছি, আমরা আপনাকে ভালো শুনছি না, লাইনটি এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। মানে সম্ভবত ইন্টারনেটে কোথাও ল্যাগ আছে, যার ফলে আমরা শুনছি না ভালো। যদি অন্য কেউ এই মুহূর্তে ইন্টারনেট ব্যবহার করে, একটু বিরত থাকতে হবে। আমি জানি এটা অনেক সময় টাফ হয়ে যায়, তারপরও আপনি আবার বলেন, যদি শুনতে পারি আমরা ভালো। হ্যাঁ, বলেন আবার। হ্যাঁ, এখন কি আমার কথা ভালো মতন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের এই মুজিববর্ষ হেরিটেজ ফেস্টিভ্যাল করার, তো সেটা আমরা ফিজিক্যালি করতে পারিনি, আমরা সেটাকে একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিয়ে এসেছি। এবং গত বছর আমরা 2019 সালে আমাদের হেরিটেজ ফেস্টিভ্যালের স্লোগানটা ছিল দেশি ভালোবাসি। তো ওই স্লোগানটাকে আমরা একটা ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে গত বছর নিয়ে এসেছি 2020-এ। এবং আমাদের মানে আমি আসলে খুবই কৃতজ্ঞ যে
সরি একটু এক্সকিউজ করবেন, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসছে, আমার ছোট ছোট বাচ্চা, তো ওরা বুঝতে পারছেন যে সারাক্ষণ বাসায় আটকা থাকাতে তাদের সব এনার্জি আসলে বাসার মধ্যেই দে টেক ইট আউট। তো এনিওয়ে যেটা বলছিলাম যে আমাদের সরকারের যারা শিক্ষামন্ত্রী, মাননীয় আমাদের সংস্কৃতি মন্ত্রী, ডাক যোগাযোগ মন্ত্রী, ওনারা সবাই কিন্তু এই ফেস্টিভ্যালটিকে অনলাইনে ইনঅগারেট করেছেন আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং একটা ওয়েবসাইট আমরা করেছি যেখানে আসলে পেমেন্ট ইন্টিগ্রেশন সিস্টেমটা আমরা ইনস্টল করেছি আমাদের ওয়েবসাইটে। এখন যদি আপনি আরিফিন ভাই যদি লন্ডন থেকে বসে আমাদের দেশি ভালোবাসি থেকে কিছু কিনতে চান, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্যাট উইথ ইউর ক্রেডিট কার্ড। তো এটা আসলে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য একটা বড় পাওয়া যে এই ধরনের পেমেন্ট গেটওয়ে সিস্টেম এখন আমাদের দেশে আছে। এছাড়া ডেলিভারি সিস্টেম, যেটা ডেলিভারি সিস্টেম যথেষ্ট সমৃদ্ধ, বিশেষ করে দেশে এবং বাইরেটাও আমরা এখন যে অর্ডার আসবে তখন যেন আমরা খুব এফিশিয়েন্টলি ডেলিভারিটা পৌঁছাতে পারি। যেসব দিক থেকে আমার মনে হয় যে আমাদের পার্শ্ববর্তী যেসব দেশ তারা কিন্তু বেশি এগিয়ে আছে। আপনি যদি ভারতের কথাই ধরেন, এক্সপোর্ট, ডেলিভারি, এইসব ব্যাপারে কিন্তু ভারত বেশ দে আর ভেরি অ্যাডভান্সড। সো আপনি একটা কিছু অর্ডার দিলে আপনি নিশ্চিত থাকতে পারেন যেটা টাইমলি পৌঁছাবে ভারত থেকে। বাংলাদেশে আমার মনে হয় যে এই যে এক্সপোর্ট সেক্টর যেটা, সেখানে ডেফিনেটলি অনেক কাজ করার আছে। তো আমরা পরবর্তীতে নিশ্চয়ই সুযোগ হবে আবার এ ব্যাপারে কথা বলার জন্য, এবং আমরা দেশি ভালোবাসিতে আসলে এখন সেই জিনিসটা বেশি প্রাধান্য দিচ্ছি যে আমরা বিদেশের মার্কেট ধরতে গেলে আমাদের এক্সপোর্ট স্ট্যান্ডার্ডাইজেশন এই জিনিসগুলো বেশি করে আমাদের প্রাধান্য দিতে হবে। এবং আরেকটা যেটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, মানে তিনটা সাইড আমি মনে করি। একটা হলো গিয়ে যে হেরিটেজ বা প্রাইড, দ্বিতীয়ত হলো গিয়ে যে ইউটিলিটি। আমি যে প্রোডাক্টটা তৈরি করছি সেটা শুধুমাত্র হেরিটেজ ভ্যালুটা থাকলে হবে না, এটার ইউটিলিটি থাকতে হবে, অর্থাৎ আমি যে দৈনন্দিন জীবনে যেন এটা ব্যবহার করতে পারি সেটা। এবং তৃতীয় হলো যে কোয়ালিটি অ্যাসুরেন্স, যে এই জিনিসটা যেন কোয়ালিটি, গুণগত মান যেন এটা ঠিক থাকে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা দুঃখিত যে খুব ভালো আপনাকে শুনতে পারিনি, অনেকটা ভেঙে ভেঙে সাউন্ড এসেছে। আমি একটু সামারি করে দিচ্ছি আমার সবচেয়ে দর্শক শ্রোতাদের জন্য যারা মনে করেন বিদেশে রয়েছে, কারণ আমাদের এই অনুষ্ঠানটি প্রবাস কথা নামে একটি নেটওয়ার্কে ব্রডকাস্ট হচ্ছে। সেখানে সারা পৃথিবীতে যারা প্রবাসী রয়েছেন তারা অন্তত এটা শুনে আনন্দিত হবেন যে তারা চাইলেই বাংলাদেশ থেকে পণ্য কিনতে পারবেন এবং হেরিটেজ প্রোডাক্টগুলো আপনারা তাদের কাছে পৌঁছে দিতে পারবেন। সেই ওয়েবসাইটটি আমরা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দিব। প্লাস হচ্ছে যে আরো এই বিষয়ে যদি আপনি তথ্য দেন কিভাবে তারা পেতে পারে এবং কোথায় যোগাযোগ করতে পারে, এটি আমার বিশ্বাস সবার জন্য ভালো হবে। এবং পাশাপাশি যারা শুনছেন এই মুহূর্তে তাদের মধ্যে অনেকেই ভাবছেন হয়তো কেন নয় তারা সেই হেরিটেজ প্রোডাক্ট তার দেশে যেখানে যে প্রবাসে রয়েছে সেখানে কেন সেই দেশের মানুষের কাছে পৌঁছে দিবেন না, তেমন স্বপ্ন তাদের মধ্যে থাকতে পারে। আমরা সাইকা তাবাসসুম আপনার কাছে শুনতে চাই, আপনিও তো ফ্যাশন নিয়ে কাজ করছেন এবং মোস্ট লাইকলি আপনার ক্যাটালগ আমি দেখেছি সেখানে অনেক হেরিটেজ প্রোডাক্ট চলে এসেছে এবং ক্যাটালগে ম্যাক্সিমাম হেরিটেজ প্রোডাক্ট রয়েছে। আপনি একজন প্রবাসী উদ্যোক্তা হিসেবে আপনি কিভাবে দেখছেন যে এর সম্ভাবনা, এবং আপনি তো খুব কাছ থেকে দেখছেন, যেটা হয়তো মান্তাসা আহমেদ দূর থেকে দেখছেন, কিন্তু আপনি তো সরাসরি ঢুকে ব্রিটেনে দেখছেন যে আসলে এর মার্কেট কন্ডিশনটা কি এবং চ্যালেঞ্জেস গুলো কোথায়। মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন দেশ থেকে কোনো ধরেন একটা জামদানি শাড়ি পরলাম, মাই ফ্রেন্ডস হিয়ার, তো ওরা দেখে খুব ইন্টারেস্টেড হয়, and ওরা বলে দে হ্যাভেন্ট সিন দিস সর্ট অফ প্রোডাক্ট আগে, এটা অনেক সুন্দর, ওয়্যার ডিড ইউ গেট ইট। তো আমি অনেক সময় হয় আমি যতবার দেশে যাই দেশ থেকে অনেক হেরিটেজ প্রোডাক্ট নিয়ে আসতাম। আমি আরো 4-5 বছর আগের কথা বলছি, আই ওয়াজ এ স্টুডেন্ট ব্যাক দেন। তো তখন থেকে মনে হচ্ছিল যে তাদের যদি এত আগ্রহ থাকে আমাদের দেশি প্রোডাক্টে এবং দে আর ইউজিং ইট ইন রেগুলার বেসিস, খুব মজা করে একদম লাক্সারি প্রোডাক্টের মতো তারা ইউজ করছে, তখন থেকে আমার চিন্তা হচ্ছিল যে ওয়াই নট, আমি তো গিফট হিসেবে এনেছি কিন্তু আমার তখন থেকে চিন্তা হচ্ছিল লেটস মেক ইট অ্যাভেলেবল টু পিপল দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে ওনাদের জন্য এটা খুব মজার একটা জিনিস হবে বলে আমার মনে হয়, and they took it very nicely. ওখান থেকে আমার শুরু।
তো ওই জায়গাটা যদি চিন্তা করি দেন অবভিয়াসলি বোঝা যায় যে দিস মার্কেট ইজ গোয়িং টু ডু রিয়েলি ওয়েল ইন ইউরোপিয়ান সেক্টরে, খুবই ভালো করবে। যদিও আমার আমেরিকা নিয়ে এখনো কাজ করা হয়নি, সো ইউরোপটা নিয়ে আমি কনফিডেন্টলি বলতে পারি যে পিপল ডু একসেপ্ট জুট, তারপরে জামদানি, তারপরে বেতের কাজ করা কিছু, এভরিথিং আই গট খুবই ভালো রেসপন্স ছিল। আমাদের তারপরে অনেকে মান্তাসা আপু যেটা বলেন, ডিজাইনার্স আর ব্রিংিং হেরিটেজ প্রোডাক্টস ইনটু মডার্ন লাইট। তো তখন হয় কি যে আমরা চেষ্টা করছি, কিন্তু আমাদের প্রচুর ব্যাকিং দরকার, অ্যাকসেপ্টেন্স দরকার, তারপর এটা নিয়ে অনেক রিসার্চ দরকার। এখানে আপনি আছেন ইউকেতে, আপনি জানেন এখানে প্রচুর রিসার্চ হয় একটা প্রোডাক্ট নিয়ে বা একটা ম্যাটেরিয়াল নিয়ে। দে ডু আ লট অফ রিসার্চ এবং দে গেট দ্য বেস্ট আউট অফ ইট। আমাদের দেশে রিসার্চের অনেক ঘাটতি। আমরা একটা জিনিস নিয়ে মানে কাজ করতে গেলে যারা শুরু করে, আমি স্টার্টিং আ লাইন, কিন্তু আমার জন্য রিসার্চ করা পসিবল না, কিন্তু কোথাও যদি একটা রিসার্চ থাকতো ওখান থেকে আমি কিন্তু আর একটু বেটার করতে পারতাম। এখন আমার জন্য যে স্ট্রাগলটা হচ্ছে তখন আমার জন্য এটা ইজিয়ার হয়ে যেত। এন্ড ইটস ভেরি নেসেসারি যে প্রত্যেকটা জিনিসের ম্যাটেরিয়ালিস্টিক রিসার্চটা হওয়া, এবং দ্যাট টেকস আস ফার্দার, কারণ আমাদের কম্পিটিশন ইজ বিগ। আপনি ইন্ডিয়ান মার্কেট দেখেন বা চায়না মার্কেট দেখেন, দে হ্যাভ অ্যাডভান্সড আ লট। আমরা ওই জায়গায় কম্পিট করতে হলে আমাদেরকেও ইকুয়ালি অ্যাডভান্স হতে হবে। সো আমার মনে হয় আমাদের ওয়ার্কম্যানশিপ ইজ গুড। আমাদের আমি যেহেতু কাজ করছি আমি দেখছি ওয়ার্কম্যানশিপ ইজ রিয়েলি গুড। আমরা যেটাতে ল্যাক করছি সেটা হচ্ছে আ লিটল বিট রিসার্চ অ্যান্ড অলসো গভর্নমেন্টের আরেকটু ইনভলভমেন্টস অন পার্টিকুলার sectors to take it forward. ওয়ান্ডারফুল আপনার এই অল্প কথার মধ্যে অনেক কিছু চলে এসেছে যেগুলো আমার জন্য অনেক বড় টেকিং। সেটি হচ্ছে যে যেমনটি আপনি বলছিলেন রিসার্চের কথা, আমরা শুনবো মান্তাসা আহমেদের কাছ থেকে। আসলে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা রয়েছে, তাদের কার্যক্রম শুনবো। তিনি একটি অ্যাসোসিয়েশন লিড করেন, তাদের কার্যক্রম শুনবো। শোনার আগে আপনি যে বিষয়টি বলছিলেন আসলে আমেরিকান মার্কেটের কথা, আসলে আমেরিকা ইজ এ ডিফারেন্ট, মানে পৃথিবীর মনে হয় অন্য একটি গ্রহ আমার কাছে মনে হয়। ঠিক আছে, তাদের টেস্ট, তাদের নেচার, তাদের হ্যাবিটস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এই মার্কেটে যদি কোনো প্রোডাক্ট বা পণ্য না যেতে পারে তাহলে আসলে তার পণ্যের সেই সাকসেসফুল না ব্যর্থ সেটা সম্পূর্ণ বোঝা যাবে না। তা আমার বিশ্বাস যারা আমেরিকার দর্শক রয়েছেন, আপনারা যারা হেরিটেজ প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, অবশ্যই আপনারা চাইলে মান্তাসা আহমেদ অথবা সাইকা তাবাসসুমের মতো যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আপনাদের সেই সুযোগ করে দেবে এবং সেই প্ল্যাটফর্মটি আপনাদেরকে তৈরি করে দেবে যাতে করে আমাদের এই হেরিটেজ প্রোডাক্টগুলো পৃথিবীর দরবারে আপনারা পৌঁছাতে পারেন। মান্তাসা আহমেদ, আপনার কাছে শুনবো। আপনি যেমনটি একটি অ্যাসোসিয়েশন লিড দিচ্ছেন এবং আমরা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা বিসিক যাকে বলে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, তাদের কার্যক্রমের কথা শুনবো। কারণ আপনি বলছিলেন যে ওমেন এন্টারপ্রেনারশিপ এক ধরনের চ্যালেঞ্জ। এখানে ক্যাপিটালের ব্যাপার রয়েছে, এখানে রিসার্চের কথা বললেন সাইকা, এখানে আরো অনেক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আপনারা কি ধরনের কার্যক্রম নিচ্ছেন এবং সেটা কি অ্যাডুকুয়েট না আরো মনে করেন যে দরকার, এবং দরকার হলে কোন লেভেলের এবং কার থেকে আসা উচিত সে বিষয়টি? মান্তাসা আহমেদ, আমাকে কি জি আচ্ছা, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। মানে যেসব ল্যাকিং সবসময় থাকবে, সবসময় ল্যাকিং থাকে, তবে আমরা সম্মিলিতভাবে বিষয়টা আসবে। আমরা বাকি যারা আছে তাদের মতন কাজটা করতে হবে। বিসিক এর কথা যদি বলেন, আমার মনে হয় যে বিসিক এর যে ধরনের রিসোর্সেস আছে সেই অনুযায়ী মানে তাদের ফুল ইউটিলাইজেশন অফ রিসোর্সেস হচ্ছে না। তাদের কিন্তু জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন রিমোট এরিয়াতে অফিস আছে, তারা চেষ্টা করে ওটার মাধ্যমে ট্রেনিং দিতে। কিন্তু যারা মনে করেন ট্রেনিংটা দিচ্ছেন বা যারা অফিসার রান করছেন তাদের আসলে ক্যাপাসিটি বিল্ডিং এর ব্যাপার আছে।
তাদেরকে আগে ক্ষমতায়ন তো করতেই হবে। তারা যদি অন্য মানুষকে প্রশিক্ষণ দেয় তাহলে আগে তো নিজেদেরকে তাদেরকে আপডেটেড হতে হবে। তো আমার মনে হয় সেখানে বেসিক এর কিছু কাজ করার ব্যাপার আছে। And I would actually recommend, if I may, although I'm not in a position to, তারপরে বলছি যে আমার মনে হয় বেসিক একটা জায়গা যেখানে ইন্টারভেনশন। আমি একটু সাইকা তাবাসসুম আপনার কাছে জিজ্ঞেস, আপনি কি মান্তাসা আহমেদকে ভালো শুনতে পাচ্ছেন না আমি শুধু সমস্যা ফিল করছি? স্ট্রাগল করছো নাকি শুনতে? আমরা আরো বেশি করতে পারবো। আচ্ছা মান্তাসা আহমেদ, আপনি যদি আমাকে শুনতে পারেন আপনি একটু অনুগ্রহ করে সাইন আউট করে আবার সাইন ইন। I'm very sorry, আমি বুঝলাম না কেন। না, এটা হচ্ছে একবার শোনা যায়, মাঝে শোনা যায়, আবার মাঝে আমি সাইন ইন করে আবার সাইন ইন করেন, আমরা আপনাকে শুনবো। তার আগে আমরা let me just sign in again. এবং অন্যান্যরা যারা একটু বিরত থাকে ইন্টারনেট ব্যবহারে এই মুহূর্তে, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে, এবং আপনি রুটারের কাছাকাছি থাকলে আরো ভালো। ধন্যবাদ আপনাকে। সাইকা, আপনার কাছে শুনবো এই বিষয়ে যে আপনি ব্রিটেনে থেকে আপনার এই যে ব্যবসার উদ্যোগটা, সেটা আরো কার্যক্রমটা আরো ত্বরান্বিত করছেন। আমি জানি আপনি একজন ইয়াং ওমেন এন্টারপ্রেনার। মহিলাদের জন্য, যারা মহিলা উদ্যোক্তা রয়েছেন, তাদের জন্য সবসময় একটা চ্যালেঞ্জ থাকে। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে তারা সমাজে খুব একটা বড় ধরনের স্বীকৃতি পায় না, মানসিকভাবে এক ধরনের চাপে থাকেন তারা। পাশাপাশি যদি বয়স কম হয় তাহলে তো আরো সমস্যা। ঠিক আছে, এই দুইটি বিষয়কে আপনি কিভাবে উত্তরণ করছেন আপনার এই এত ইয়াং বয়সে, এবং তিনটা প্রতিষ্ঠানকে আপনি লিড দিচ্ছেন, এবং নিজে একজন আর্কিটেক্ট হয়ে আপনি এই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করছেন, এবং আপনি কিভাবে আসলে আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা হচ্ছে সে বিষয়ে যদি আলোকপাত করেন। আসলে চ্যালেঞ্জ থাকার কারণে হয়তো ইট মেড মাই ক্যারিয়ার মোর ইন্টারেস্টিং। যেহেতু চ্যালেঞ্জ আছে, তো সেজন্য ইট ফোর্সেস মি টু ডু আ লিটল মোর ওয়ার্ক। আপনি যেটা বলেছেন যে মহিলাদের জন্য বা ওমেন এন্টারপ্রেনার্সদের জন্য বাংলাদেশ মার্কেটে কাজ করা খুবই ডিফিকাল্ট। আগের তুলনায় এখন আমার মনে হয় অনেকটা বেটার হয়েছে, কিন্তু তারপরেও আমরা অনেক প্রবলেমস ফেস করি। যেরকম আমি জুট নিয়ে কাজ করছি, কিন্তু আই এম নট এক্সপেক্টেড ইনটু আ ফ্যাক্টরি। মানে আমি একদম ডিরেক্ট প্রোডাকশন যেখানে হচ্ছে ওখানে যেতে পারছি না, বিকজ একটা স্টেরিও একটা ইয়ে আছে যেটা যে আচ্ছা মহিলারা কারখানায় যেতে পারবে না বা সেফ ফিল করা হয় না। তো এই জায়গাটায় যদি আমাদেরকে আরেকটু এনকারেজমেন্ট, একটু সিকিউরিটি এগুলা যদি একটু দেয়া হয়, তখন মনে হয় মহিলারা আরেকটু বেশি they will feel happier to get into the market. আরেকটা যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, এক তো হচ্ছে ফিমেল এন্টারপ্রেনার হলে প্রবলেম, তার উপরে যখন ইয়াং এন্টারপ্রেনার, অনেকে আমাদের আইডিয়াস এন্ড কনসেপ্ট নিয়ে একটু ডাউটফুল হয়ে যান। ফার্স্ট হচ্ছে যে ইউ আর ফিমেল এন্ড দেন ইউ আর ইয়াং, তাহলে তো মনে হচ্ছে যে খুব একটা ইম্পর্টেন্স দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। তো ওই জায়গাটা থেকে যদি সবাই বের হয়ে এসে যদি চিন্তা করেন যে নো, দিস ইজ আ বিজনেস পারসন এন্ড শি ইজ টকিং অ্যাবাউট আ বিজনেস, তখন ইজিয়ার হয়ে যায় টু ওয়ার্ক ফর বোথ দি পার্টিজ। আমাদের জন্য ইজি হয়ে যায়, যাদের আমাদের হেল্প দরকার ওনাদের জন্য এই ব্যাপারটা ইজিয়ার হয়ে যায়। বাট চ্যালেঞ্জেস না থাকলে হয়তো আমরাও বুঝতাম না হাউ টু ওয়ার্ক এন্ড টু মেক ফিউচার পাথ ইজিয়ার। তো দ্যাটস গুড, চ্যালেঞ্জেস থাকা ভালো, ইট ড্রাইভস আস টু ওয়ার্ক। ওয়ান্ডারফুল, এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। যারা ইয়াং এন্টারপ্রেনার রয়েছেন, যারা ব্যবসা শুরু করতে চান অথবা ব্যবসা করে যাচ্ছেন, আপনারা যদি বলেন যে না আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবো না, এবং চ্যালেঞ্জটা আসলে আমাদের জন্য খুব একটা চ্যালেঞ্জিং মেন্টালিটি নাই, সেক্ষেত্রে হয়তোবা আপনাদের জন্য আসলেই সাইকা তাবাসসুম চৌধুরী একটা এক্সাম্পল, এবং তিনি আপনাদের এক্ষেত্রে সহযোগিতা করছেন এবং একটি এক্সাম্পল আপনাদের সামনে সেট করছেন। পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন যদি আপনাকে করি, যে নেটওয়ার্কিং এর একটা ব্যাপার থেকে যায়। আপনি যেহেতু একটি পাশ্চাত্যের একটি দেশে রয়েছেন, আপনার ইউনিভার্সিটির কানেকশন, আপনার ওয়ার্ক কলিগস এর কানেকশন ইজ হিউজ, এবং আপনি জানেন যে এই বিবিসিসিআই এর মতো অনেকগুলো সংগঠন রয়েছে এবং প্রায় প্রত্যেক দেশেই রয়েছে। তাদের কার্যক্রমগুলো আসলে এই নেটওয়ার্ক বিল্ডিং এর ক্ষেত্রে কি ধরনের সহযোগিতা করে, এবং নেটওয়ার্কটা আসলে কতটা ইম্পর্টেন্ট এইসব ব্যবসায়িক কার্যক্রমের জন্য? নেটওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিংটা কারণ হচ্ছে যে ইটস নট পসিবল যে বাংলাদেশ সবকিছু জানে বা ইউকে সবকিছু জানে। There's a lot to learn from both the countries, এবং দু দেশেই দু ধরনের এক্সপার্টস আছেন।
So if we can connect and build a bridge, it makes life easier for সবার জন্য। কিন্তু আমাদের প্রবলেম যেটা হচ্ছে যে বাংলাদেশে আপনি যে কানেক্ট করবেন, আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টটাকে আরেকটু বেটার করতে হবে ফর ফরেনার্স যারা এখান থেকে যাচ্ছে, তাদের জন্য ওয়ার্ক এনভায়রনমেন্টটা যদি আরেকটু লাইভলি হয়, একটু তাদের জন্য আরেকটু ইনভাইটিং হয়, তখন ইজিয়ার হয়ে যায়। আই হ্যাভ বিন ট্রাইং টু টেক আ লট অফ গ্রুপস টু স্টাডি ইন বাংলাদেশ, স্পেশালি সিলেটে, কিন্তু ওই ওয়ার্ক এনভায়রনমেন্টটা ডিফারেন্ট তো সব কান্ট্রিতে হবেই, কিন্তু যদি আমরা ফরেনার্সদের জন্য এটা আরেকটু ইনভাইটিং এবং তাদের জন্য একটু ফ্রেন্ডলি করে দেই, সেক্ষেত্রে creating the bridge will be much easier, and it is very important because দেখেন আমাদের, আমি চাচ্ছি যেটা আমি পার্সোনালি চাচ্ছি to bring jute into the European market, কিন্তু ইউরোপ থেকে আমার রিসার্চেস দরকার। they should tell me যে জুটটা যদি ইউরোপে নিয়ে আসি, because ইউরোপের climate is different from বাংলাদেশ, climatic চেঞ্জের জন্য আমার প্রোডাক্টের কিছু it will be different, obviously the product will react differently, তো ওই জায়গাটায় আমাদের একটু রিসার্চ দরকার। তো ওটা আমাদেরকে অবভিয়াসলি ইউকে তে যারা আছেন দ্য রিসার্চ টিম, দে ক্যান হেল্প আস। তখন হয় কি যে আমরা প্রোডাক্টটা দেশেই বানাবো, যেহেতু আমার কাছে ওই সাপোর্টটা আছে বা ব্যাকিংটা আছে, যেখানে প্রোডাক্ট আনলে প্রোডাক্টের কোয়ালিটিটা মেনটেন হবে, তখন আমরা কিন্তু একটা মেজর লিপ নিতে পারি অন দ্যাট সেক্টর। এবং তখন এখানে যারা কনজিউমার্স আছেন, তো ওনারা এটাকে অনেক ভালোভাবে নেবেন, কারণ তখন ওনারা তো দেখতে পাচ্ছেন যে উই হ্যাভ ডান দ্য রিসার্চ, উই নো হাউ দ্য প্রোডাক্ট উইল ওয়ার্ক, উই নো এখানে প্রোডাক্টটা কিভাবে মেনটেন করতে হবে। এখন যেটা হয়, এখন তো আমরা নিজেরাই জানি না যে এখানে আনার পরে এটা কিভাবে কাজ করবে, এবং আমরা উই আর স্ট্রাগলিং, আমরা নিজেরা আনছি, ট্রাই করছি, বাট উই আর নট সায়েন্টিস্ট, ওর আমাদের ওই ফিল্ড না এটা নিয়ে কাজ করা। যারা এটাতে ফিল্ডে আছেন এটা নিয়ে কাজ করা, ওনারা করলে আরো বেটার হয়। It's very important to make bridges between the two countries, শুধু জুটের ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রেই। আমি যতগুলা সেক্টরে কাজ করছি, আমি তো আর্কিটেক্ট অ্যান্ড আমার জুটা নিয়ে কাজ করছি, গার্মেন্ট প্রোডাক্ট বলেন, সুতাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের সুতা দেশে একরকম রিয়াক্ট করে, এখানে আরেক রকম রিয়াক্ট করে, এখানে সবাই ওয়াশিং মেশিনে ধুচ্ছেন, সেক্ষেত্রে এই আমাদের টু বি অনেস্ট গার্মেন্ট সেক্টরটা অনেক ভালো উন্নত করেছে আমাদের দেশে, সেক্ষেত্রে উই আর নট ফেসিং দ্যাট মাচ চ্যালেঞ্জেস। কিছু চ্যালেঞ্জেস তো অবশ্যই থেকে যায় তারপরেও। তো এভাবে যদি এই যে আর্কিটেকচারাল সেক্টরটা আমাদের দেশে অনেক বেশি ডেভেলপমেন্ট দরকার আর্কিটেকচারাল সেক্টরে, তো আমরা যদি এই ব্রিজেস গুলা কানেক্ট করতে পারি, টেক আইডিয়াস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, I'm sure Bangladesh will do so much better, and I look forward to that world. অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টি আমি বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য তো সাধারণত প্রতিষ্ঠানগুলো যারা বায়ার থাকেন বা যেসব কোম্পানি এই প্রোডাক্টগুলোকে মার্কেট করেন, তারাও অনেকটা কাজ করেন। আমি জানি হেরিটেজ প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব না, সেক্ষেত্রে যেহেতু এই প্রোডাক্টটি আমাদের বাংলাদেশের সাথে জড়িত এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের সংস্থা যারা রয়েছে তারা যদি এই ব্যাপারটা বেশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভেস্ট করেন, তাহলে ওভারঅল হয়তো বা আমরা এই ক্ষেত্রে থেকে বেনিফিটেড হতে পারবো, এবং সেই বিষয়টি গুরুত্বপূর্ণ। যেমনটি আপনি বলছিলেন, রেডিমেড গার্মেন্টস নিয়ে সাধারণত অনেক কাজ হয়েছে, যার ফলে সেই সেক্টরটি আমরা জানি, কিন্তু হেরিটেজ প্রোডাক্টগুলো নিয়ে যেহেতু এখন আন্তর্জাতিক বাজারে আপনাদের মতো উদ্যোক্তারা কাজ করছেন, মান্তাসা আহমেদের মতো কাজ করছেন, আমার বিশ্বাস অচিরেই সেই দিকে আমরা ফেরত যাব, এবং আমার বিশ্বাস সেই সময় আসছে। আমরা মান্তাসা আহমেদকে আবার ফেরত পেয়েছি। আপনাকে আরো একবার স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের শুনতে পাচ্ছেন এবার আপনি? আমি শুনতে পাচ্ছি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবার খুব ভালো শুনতে পাচ্ছি, এবং আপনার পিছনের আউটলুক দেখেও আমরা খুব আনন্দিত হচ্ছি যে ইট লুকস লাইক এ হেরিটেজ প্রোডাক্ট আপনার পিছনে, এবং শো করছে, এবং আপনার স্বীকৃতিও শো করছে। আমরা আপনাকে শুনছিলাম আপনার অ্যাসোসিয়েশন প্লাস কুটির শিল্প সংস্থা যারা রয়েছে তাদেরকে নিয়ে আপনার সেই বক্তব্যে যে আমরা ফেরত আসতে পারি, আমরা খুব ভালো লাগবে। জি, আমি একটু কুটির শিল্পকে নিয়ে বলতে চাই, আমাকে একটু সময় দিবেন আসলে। বাংলাদেশে কিন্তু আপনার হ্যান্ডলুম এন্ড ক্রাফট দ্য সেকেন্ড হাইয়েস্ট, মানে সেকেন্ড লার্জেস্ট এমপ্লয়মেন্ট
এমপ্লয়মেন্ট জেনারেটিং সেক্টর, অর্থাৎ কুটির শিল্প, তাঁত শিল্প এবং আপনার এই যে এই যে মানে স্মল উদ্যোক্তা যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট লেবার ফোর্স। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কুটির শিল্পে বিশেষ করে অনেক মহিলারা কিন্তু জড়িত, এবং যদি মহিলাদের আসলে ক্ষমতায়ন যেভাবে আমরা চাচ্ছি সেরকম যদি করতে হয়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ রুরাল এরিয়াতে যে সোশিয়াল চিন্তা যদি আপনি করেন, সেক্ষেত্রে সেদিক থেকে আমার মনে হয় যে মহিলারা যারা কুটির শিল্পে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এটা আইডিয়াল সিচুয়েশন, যে তারা ঘরে বসে কাজও করতে পারছেন, একই সাথে টাকা ইনকাম করতে পারছেন। কিন্তু সেখানে যদি আপনাকে ফিজিক্যালি অনেক মহিলার মানে যেটা আমি বললাম যে মোবিলিটি ইস্যুজ এর কারণে অনেক নারী উদ্যোক্তা কিন্তু ব্যাংকে যেতে পারছে না, অথবা মার্কেটে তাদের প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারছে না। তাদেরকে বাসা থেকে জিনিসগুলো তারা তৈরি করছে ঠিক খুবই সুন্দর সুন্দর, কিন্তু সেটা মার্কেটে পৌঁছাতে হবে ফর দেম টু আর্নিং, অথবা এই মার্কেটে পরিচিতি পাওয়ার জন্য। সেই দিক থেকে আমি মনে করি যে ই কমার্স, ফিনটেক প্রোডাক্টস এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং বাংলাদেশে যেহেতু আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে উনি ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখেছেন এবং যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের জন্য করে দিয়ে অবকাঠামো যেটা আমাদের জন্য করে দিয়েছেন, সেটার মাধ্যমেই কিন্তু আমরা গত 1 বছর উই ওয়ার কানেক্টেড গ্লোবালি। এবং এটা আসলে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য এটা অত্যন্ত বড় একটা অ্যাচিভমেন্ট যে আমরা আমাদের দেশের, আমি তো মনে শহরে থাকি, আমি মানে যেটা মনে করি যে আমরা ডেফিনেটলি অনেক সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী, কিন্তু যারা আসলে বঞ্চিত এসব সুবিধা থেকে, তারাও কিন্তু ই কমার্সের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করেছেন, মার্কেট করেছেন, এবং বিকাশ যেটা একটা ফিনটেক, বিকাশের মাধ্যমে তারা কিন্তু মানি ট্রানজাকশন করতে পেরেছেন। সো দিস ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট, এবং এখানে অনেক স্কোপ আছে আরো অনেক ধরনের ফিনটেক প্রোডাক্ট করা, বিশেষ করে মহিলাদের যারা মনে করেন বাসায় বসে ব্যাংকিং করতে পারবে, বাসায় বসে তাদের ইনভেন্টরি হিসাব রাখতে পারবেন, বা বাসায় থেকে তারা কাস্টমারের সাথে তাদের কিরকম সেলস হচ্ছে সেগুলো করতে পারবেন এই ধরনের মোবাইল ফোন থেকে। কারণ বাংলাদেশে এখন আমাদের যে জনসংখ্যা তার থেকে বেশি মোবাইল ফোন আছে। So we have more than 160 million mobile phone users in Bangladesh, but not everyone has mobile internet. মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি যে আই থিংক মহিলারা হয়তো অনেক পিছিয়ে আছেন এই দিক থেকে, কারণ বেশিরভাগ পরিবারে দেখা যায় মোবাইল ইন্টারনেটটা সাধারণত পুরুষের মোবাইলে থাকছে, মহিলাদের থাকছে না, এবং সেটা অবশ্যই অনেক কারণ আছে। আমার মনে হয় যে জেন্ডার ইনইকুয়ালিটি থেকে এখানে হয়তোবা আর্থিক যে সামর্থ্য সেটার একটা ব্যাপার আছে, যে হয়তোবা তারা প্রেফার করছে যে ঠিক আছে পুরুষ মানুষের কাছে থাকছে, বাইরে যাচ্ছে, তাকে মোবাইল ইন্টারনেট ইউজ করছে। সেদিক থেকে আমি মনে করি যে যদি আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে যদি ইউকে থেকে আমরা এরকম ইনভেস্টর পাই যারা আসলে এরকম মানে ইন্টারনেট একটা সেটআপ আমাদের এখানে করতে পারে, মোবাইল ইন্টারনেট, এবং যাতে বাংলাদেশের নারীরা, প্রত্যন্ত অঞ্চলের নারীরা বিশেষ করে সাশ্রয়ী রেটে ইন্টারনেট পাবে, আমার মনে হয় যে সেটাতে আমরা ডেফিনেটলি একটা যুগান্তকারী ফলাফল পাবো। এটা আসলে বলতে চাচ্ছি, এবং পরবর্তীতে আরো আলোচনার মাধ্যমে বলবো। এখন এটাই বলতে চাচ্ছিলাম, ডিজিটাল ট্রান্সফরমেশনের এখন যুগ এসেছে। না, অবশ্যই ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে যারা কাজ করছেন তারা এই বিষয়টি গুরুত্ব দিবেন। এবং আমি যেমন আমার এক পরিচিত এক বন্ধু, তিনি এক মেয়র ইলেকশন করছেন একটি সিটি কর্পোরেশনে, তাকে আমি বলছিলাম যে দেখো তোমার ম্যানিফেস্টোর মধ্যে ডিজিটালাইজেশনের কোনো কাজ পাচ্ছি না। তখন তাকে আমি বলেছিলাম যে তুমি তোমার ম্যানিফেস্টো কেন অ্যাড করো না, তোমার মাত্র ৩০-৩৫ হাজার মানুষ রয়েছে তোমার নির্বাচনী এলাকায়, সেখানে হয়তো বা ১০-১৫ হাজার বাড়ি রয়েছে, তুমি তাদেরকে বলো সবাইকে ফ্রি ইন্টারনেট দিয়ে দেবে, ঠিক আছে? তোমার পৌরসভার কত টাকা খরচ হবে, এবং এটা দিয়ে যে অ্যাডভান্টেজটা পাবে সেটা একটা বিশাল ব্যাপার। এইসব জিনিসগুলো আসা উচিত আসলে সত্যিকার অর্থে। এবং আমার বিশ্বাস যে আগামী দিনগুলোতে আসবে, যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা অন্তত সরকারকে বাধ্য করবেন যে দেখো ইন্টারনেট একটা বেসিক নিডস এখনকার সময়ের জন্য, এবং এই নিডসটা যদি আমরা এনশিওর করতে পারি, শুধু বেসিক নিডস না, এটা আমাদেরকে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের অনেক সহযোগিতা করবে। আমরা আপনাকে আরেকটু শুনবো, কারণ আমরা সাইকার কাছে প্রশ্ন করেছিলাম যে ওমেন এন্টারপ্রেনারদের যে চ্যালেঞ্জেসটা তা নিয়ে তিনি বলেছেন। আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে ইকোনমিক অ্যাডভান্টেজের দিক দিয়ে পুরুষরা অনেকটা এগিয়ে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে চাইলেই যে কোনো ডিসিশন মেক করা, তাদের ব্যবসা শুরু করা বা ব্যবসা বন্ধ করার ক্ষেত্রে তাদের খুব একটা জবাবদিহিতা নাই, এবং সেক্ষেত্রে ওমেনরা অনেকটা পিছিয়ে আছে, কারণ তারা অর্থনৈতিকভাবে একটা সময় অনেক দিন যাবত পিছিয়ে ছিলেন। এখন তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের চ্যালেঞ্জেস গুলো আপনারা ফেস করেন, এবং আপনি তো আরো বিশেষ করে আপনার অ্যাসোসিয়েশনে অনেক মানুষ আসে এইসব সমস্যা নিয়ে, তাদের জন্য আপনার কি ধরনের অ্যাডভাইস রয়েছে?
মানে বাংলাদেশে আমার যেহেতু বেশিরভাগ আমার যারা উদ্যোক্তা আছে এবং বেশি ভালোবাসে সদস্য তাদের বেশি নাকি আপনার ঢাকার বাইরে অনেকেই রিমোট এরিয়া পার্বত্য চট্টগ্রাম মণিপুর মানে সিলেটে এবং তারপরে মেহেরপুর এরকম অনেক জায়গা থেকে আমাদের প্রোডাক্ট আসে এবং সেখানে আমি প্রথমে যেটা দেখেছিলাম এগেন ডিজিটালের কথা বলতেই হয় যে অনেক নারী উদ্যোক্তাই কিন্তু তাদের প্রবলেম হচ্ছিল ভালো কোয়ালিটির একটা ছবি পাঠাতে, হয়তো তাদের ডিভাইস ভালো ছিল না, হয়তো তারা ছবি তোলার অ্যাঙ্গেলটা জানছেন না। দিস ইজ আ ভেরি বেসিক প্রবলেম এবং এই প্রবলেমটাই কিন্তু অনেকটা তাদেরকে সলভ করতে পারি, এটাই তাদেরকে অনেকটা সহায়তা করবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। কারণ যখন আপনি ওয়েবসাইট থেকে একটা জিনিস কিনছেন তখন ছবিটার বেসিস করে জিনিসটা কিনছেন, আপনি ছবি কোয়ালিটি যদি ভালো না আপনি প্রোডাক্টটা বুঝতে পারছেন না। তো এখানে আমার মনে হয় ডিজিটাল লিটারেসির একটা মানে সমস্যা আছে, যেটা আসলে আমরা কিন্তু বেশ তাদেরকে আমি অ্যাডভাইস দিয়েছি তাদের নেক্সট জেনারেশন যারা আছে তাদের ছেলে মেয়ে হতে পারে বা নেইবারের ছেলে মেয়ে হতে পারে, তারা কিন্তু সবাই সারাক্ষণই ফোন ইউজ করছে, সেলফি তুলছে। তো তাদের একটা পার্টনারশিপের কথা আমি বলেছিলাম যে আপনার ছেলে মেয়েকে বলেন বা আপনার যদি নেইবারের কোনো ছেলে মেয়ে থাকে তাদেরকে একটু বলেন হেল্প করতে, এন্ড দ্যাট রিয়েলি ওয়ার্ক। সো এই ধরনের একটা পার্টনারশিপ ডেফিনেটলি উই ক্যান ফর্ম উইথ দ্য নেক্সট জেনারেশন। এবং আরেকটা যেটা চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জটা আসলে থাকবেই, মানে চ্যালেঞ্জ ছাড়া তো সামনে আগানো যায় না, চ্যালেঞ্জটা লাগে। চ্যালেঞ্জ থাকলেও কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারেন। তবে আমাদের দেশে আমি মনে করি যে সরকারের থেকে প্যাকেজ দেওয়া হয়েছিল মানবেন যে ক্ষুদ্র কুটির শিল্প মানে এসএমই সেক্টরকে এই করোনাকালীন সময়ে একটা সাপোর্ট দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু 20,000 কোটি টাকা অ্যানাউন্স করা হয়েছিল। এই সেটা এপ্রিল মাসে বছর হতে যাচ্ছে, এখনো কিন্তু জাস্ট 3% সেটা ডিসবার্সড হয়েছে। অথচ আমাদের যে আরএমডি সেক্টরের জন্য বা বড় শিল্পের জন্য যেসব যে স্টিমুলাস প্যাকেজটা অ্যানাউন্স করা হয়েছিল হয়তোবা সেটা 30,000 কোটি টাকা ছিল, আমার ঠিক মনে পড়ছে না এখন। সেটা কিন্তু উইদিন মান্থস অর উইকস সেটা ডিসবার্সড হয়ে গেছে। তো এইটা তো আসলে সরকারকে তো আমরা বলতে পারছি না যে এখানে সরকারের কোনো ল্যাকিংস ছিল। সরকার তো এটা অ্যানাউন্স করেছে, সে সীমাবদ্ধতা ছিল। এই জিনিসগুলোও কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে যে ব্যাংক, আমরা যেসব ব্যাংকে ডিসবার্স করতে দিচ্ছি তাদের তো প্রত্যন্ত অঞ্চলে শাখা নাও থাকতে পারে, তাহলে তারা কিভাবে ডিসবার্সটা করবে? তারা কেন ডিজিটালি অ্যাসেস করছে না আমাদের উদ্যোক্তাদের বা নারী উদ্যোক্তাদেরকে? তারা তো ডিজিটালি অ্যাসেস করতে পারে কমিউনিটি বেসড অ্যাপ্রোচের মাধ্যমে। আচ্ছা, তোমার এরিয়ায় অমুক একজন ভদ্রমহিলা আছেন, একজন নারী উদ্যোক্তা, ওনার ব্যবসা সম্পর্কে আমাদেরকে কিছু বলো। এভাবে ধন্যবাদ কিন্তু মানে ইচ্ছা থাকলে অনেক কিছু বের করা যায়। তো জি, জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনাকে ভালো শুনছি না দেখে আপনাকে আমি একটু থামিয়ে দিচ্ছি। কারণ আপনার এত গুরুত্বপূর্ণ এবং এত জি তথ্যপূর্ণ এবং প্রয়োজনীয় কথাগুলো আমরা ক্লিয়ারলি যদি শুনতে পারতাম আমাদের জন্য ভালো হতো। আমার বিশ্বাস যে আমরা আরেকটি প্রোগ্রাম করব, সেখানে অবশ্যই আপনাকে আমন্ত্রণ জানাবো। আমি সেক্ষেত্রে ক্ষমা প্রার্থনা করছি দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন এবং শুনছেন আজকে। অনেক ক্ষেত্রেই আপনারা বুঝতে পারছেন যে আসলে ডিজিটালি আমরা অতটা অ্যাডভান্সড এখনো হইনি, যতটা অ্যাডভান্স হওয়া উচিত ছিল, এবং ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ হয়তো আমাদের অনেক ডিজিটাল কর্মী রয়েছে বাংলাদেশে কাজ করছেন, কিন্তু আসলে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত সেই উন্নয়ন আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছতে পারি এবং অনেক ক্ষেত্রে আমাদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমরা শেষ অংশে চলে আসছি। এই অংশে আমি কতগুলো প্রশ্ন করব। এই প্রশ্নগুলো আপনাদের দুজনের জন্যই। যদিও আপনারা অল্প করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং যদি প্রশ্ন উত্তর না দিতে পারেন তাও কোনো সমস্যা নেই। প্রথমেই প্রশ্ন দুজনের কাছেই যে আপনারা দুজনেই কখন বুঝতে পেরেছিলেন যে আপনারা একজন উদ্যোক্তা হতে যাচ্ছেন? কারণ আমরা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখি ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ অথবা শিক্ষক, এসব হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা কিন্তু আমাদের জেনারেশন আমরা খুব একটা দেখিনি, হয়তোবা আপনারা দেখেছেন। কিন্তু আপনারা কখন বুঝতে পেরেছেন যে আসলে আপনারা উদ্যোক্তা হয়ে উঠছেন? প্রথমে আমি সাইকা আপনার কাছে, তারপরে মান্তাসা আপনার কাছে আসবো। আমি আসলে কখনো চিন্তা করিনি যে I'll turn out to be an entrepreneur. সবসময় আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা ছিল, ওটা আগে হয়েছি। ওটা হওয়ার পাশাপাশি অনেক জিনিস যখন মার্কেটে ল্যাকিং ছিল, তখন মনে হলো যে না, আমার কিছু করতে হবে, আই হ্যাভ টু ডু ইট। তো তখন থেকে আই স্টার্টেড ডুইং স্মল থিংস। আর যখন আই স্টার্টেড
তখন অনেক সময় অনেক বাধা ছিল, অনেকে বললো যে না তুমি পারবা না। দ্য মোমেন্ট পিপল সেড যে তুমি পারবা না, তখন থেকে মনে হয়েছে যে না, আই হ্যাভ টু ডু ইট, জাস্ট বিকজ সামওয়ান সেড যে আই কান্ট ডু ইট, সো আই হ্যাভ টু ডু ইট ইন দ্যাট কেস। এন্ড ওখান থেকে আই হ্যাভ স্টার্টেড এন্ড আই এম নট স্টপিং। আল্লাহ যদি আমাকে if he's if he blesses me as long as I am, and আমি continue করব আমার work and grow it into something big, inshallah. ওয়ান্ডারফুল। মান্তাসা আহমেদ, আপনার কাছে সেম প্রশ্ন। জি, কখন আমার বুঝতে আসলে পেরেছেন যে 2010 থেকেই আমাকে কি শুনতে পাচ্ছেন এখন? জি, শুনতে পাচ্ছি। জি, তো আমি 2010 থেকে আমার উদ্যোক্তার যে জার্নি সেটা শুরু হয়েছে। তবে আমি সবসময় চেয়েছিলাম নতুন উদ্যোক্তা আরো বেশি তৈরি করতে। আমি অনেক কিছু আউটসোর্স করতাম এবং এখনো যেটা এই প্যান্ডেমিক মধ্যে আমি যে বেশি ভালোবাসি, যাত্রা শুরু হওয়ার পরে এখন আমার আরো বেশি মনে হচ্ছে যে আমার মাধ্যমে যেন আমি আরো অনেক বেশি উদ্যোক্তা তৈরি করতে পারি, এবং এটাই আসলে আমার আলটিমেট গোল থাকবে যে আমি প্রতি বছর যেন অ্যাটলিস্ট 30 জন 40 জন যে নাম্বারই হোক আমার ক্যাপাসিটি অনুযায়ী যেন আমি আরো ভালোভাবে উদ্যোক্তা মেন্টরশিপের মাধ্যমে আরো নতুন উদ্যোক্তা তৈরি করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে। আমার পরবর্তী প্রশ্ন দুজনের কাছেই। আপনারা হয়তো দুজনেই কোথাও শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন। আমি জানি না করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে সেখান থেকে আপনাদের শেখার সবচেয়ে কোন বিষয়টি আপনি এখন কাজে লাগাচ্ছেন এবং বা ভবিষ্যতে কাজে লাগবে বলে আপনি মনে করেন? মানে what sort of learning আপনারা সেখান থেকে নিয়েছেন, বা যদি না নিয়ে থাকেন তাহলে ইন্টার্নশিপ না করে থাকলে কোনো সমস্যা নেই। আমার তো আমি তো পড়া তো ছাড়িনি, পড়েই যাচ্ছি। আমি দেশেও এমবিএ করেছি, এখানে আবার আমার পার্ট 2 করছি। তো আমি আই লাভ লার্নিং। এন্ড আপনি যেটা বললেন যে স্পেসিফিকলি যদি বিজনেস সেক্টরে বলেন, তাহলে আমি আগে আই স্টার্টেড মাই বিজনেস এন্ড দেন আই ডিড দি এমবিএ। একটু উল্টো হয়ে গিয়েছে আমার জন্য। বাট লার্নিং আমার কাছে মনে হয় ইউ ক্যান সোর্স ইট ফ্রম এনিওয়্যার, কোনো ইনস্টিটিউট দরকার হয় না। আমি যখন একটা একটা মহিলাকে যখন প্রথম দেখলাম যে শি ইজ বিল্ডিং সামথিং পার্ট দিয়ে, তখন শি ইন্সপায়ার্ড মি টু লার্ন যে ও উনি এভাবে করছে, তাহলে আই ক্যান টার্ন ইট ইনটু আ ব্যাগ or I can turn it into a sandal. তো that taught me, she taught me যে না, তাহলে জুট দিয়ে এটা করা যায়। তো I learned from so many places. I'm still learning. Even the smallest, even the kids inspire me to নতুন কিছু শেখার. They have creative ideas. তো শেখার কোনো শেষ নাই. I'm still learning and I hope I will be learning throughout. ওয়ান্ডারফুল। আমার বিশ্বাস যারা শুনছেন, যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য এই উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা আপনার কাছ থেকে শুনি, আপনাদের কাছ থেকে শুনে ইন্সপায়ার্ড হবেন। মান্তাসা আহমেদ, আপনি যদি বলেন অল্প করে যে আপনার কোনো এন্টারপ্রেনিউরশিপ ছিল যেখান থেকে আপনি শিখেছেন, বা এমন কোনো কি জিনিস আপনার ক্যারিয়ারে যোগ হয়েছে যেটা আপনি সারা জীবন মনে রাখবেন বা আপনি এখনো কাজে লাগাচ্ছেন? শিক্ষার কথা যদি স্কুল থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যতগুলা জড়িত ছিলাম, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমাদের একটা জিনিস ওয়াজ কমন, সেটা হলো ডিসিপ্লিন, মানে একটা রুটিন। সেই রুটিনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। এবং আরেকটা হলো যে পরীক্ষা দেওয়া, মানে পরীক্ষার পারপাসটা কি? পরীক্ষা তো পরীক্ষাই। সো প্রিপেয়ারিং ফর ইওর এক্সামস, ডুইং ওয়েল ইন ইওর এক্সামস, এবং সেটা মানে না যে আপনি সবসময় ফার্স্ট হবেন বা সেকেন্ড হবেন। সেটার মানে হলো কি যে আপনার এই যে একটা ডিজাস্টার আমাদের হলো, মানে ন্যাচারাল হেলথ ডিজাস্টার প্যান্ডেমিক, সেখানেও কিন্তু আমাদের এটা একটা পরীক্ষা ছিল যে আমরা যেন প্রিপেয়ারনেসটা যেন আমাদের সবসময় থাকে, এবং ফিউচারে আল্লাহ না করুন যদি এই ধরনের বিপদ আসে আমরা ফেস করবো, কন্টিনজেন্সি প্ল্যান। এবং আমার মনে হয় যে শিক্ষা আমাদেরকে এই জিনিসগুলোই শেখায়। প্রিপেয়ার ওয়ান্ডারফুল। শিখছি, সাইকাও বললেন সবার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
ধন্যবাদ আপনাকে। আমরা ২ টি বিষয় আমি শুনতে পাচ্ছি। সেটি হচ্ছে যে contingency প্ল্যানের কথা আপনি বলেছেন এবং আমাদের আ আ শিক্ষার কথা বলেছেন আপনি। এই বিষয়গুলো সবসময়ই সবার জন্য গুরুত্বপূর্ণ। যারা রয়েছেন, যারা দেখছেন তাদের জন্য আসলেই এই আমরা এখন বুঝতে পারছি আসলে contingency প্ল্যানটা কতটাই গুরুত্বপূর্ণ এইসব প্যান্ডেমিকের মতো অনিশ্চয়তা যখন আমাদের সামনে দেখা দেয়। আপনার কাছেই মাদ্রাস আহমেদ পরবর্তী প্রশ্ন যে আ আপনার আসলে মেন্টর কে যদি থাকে কেউ এবং তার কাছ থেকে পাওয়া সবচেয়ে আ গুরুত্বপূর্ণ অ্যাডভাইসটি কি? আমাদের সাথে শেয়ার করতে পারবেন? আমার ২ জন। একজন হলেন আমার মা। আম তিনি আরকি আমাদেরকে শিখিয়েছেন যে আ আসলে হার্ড ওয়ার্ক পেইজ অফ। আ আপনি যদি হার্ড ওয়ার্ক করেন, খালি মানে লাকের আশায় বসে থাকলে হয় না যে একদিন নিশ্চয়ই আমার ভালো হবে, সেটা বসে থাকলে হবে না। হার্ড ওয়ার্ক করতে হবে এবং হার্ড ওয়ার্ক করে cannot give up, আপনাকে আবারও চেষ্টা করে যেতে হবে। এবং তারপরে যদি আপনি সাকসেসফুল না হন, ইউ ক্যান টেল ইউরসেলফ যে ওকে আই গেভ ইট মাই বেস্ট শট, তারপরেও হয়নি। আপনার কোনো আফসোস থাকবে না। এবং দ্বিতীয়ত আরেকজন মেন্টর আমার আছেন, যিনার নাম হলো মনোয়ারা হাকিম আলী। উনি চিটাগং উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি। যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখনো আমাকে মেন্টর করেন বিভিন্ন বিষয়ে, যে সামনে এগিয়ে যাওয়ার জন্য বা অ্যাম্বিশন যেটা, সেই ব্যাপারে আসলে উনি আমাকে মেন্টর করেন। ধন্যবাদ আপনাকে। আপনার আগের কথা আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে ডিসিপ্লিনের কথাও আপনি বলেছিলেন। ডিসিপ্লিন এবং আপনার মায়ের কাছ থেকে হার্ড ওয়ার্কিং। এই বিষয়গুলো আসলে সত্যিকার অর্থে একজন উদ্যোক্তার জন্য যে কতটা অলংকার, কতটা প্রয়োজনীয়, শুধু অলংকার না মানে বেসিক নিডস এবং সেই জিনিসগুলোকে এনশিওর করতে হবে। সাইকা তাবাসসুম চৌধুরী, আপনার যদি কোনো মেন্টর থাকে এবং তার কাছ থেকে কি ধরনের অ্যাডভাইস পেয়েছেন বা বেস্ট অ্যাডভাইস কি আপনি আমাদের সাথে শেয়ার করবেন? আমার বেস্ট মেন্টর হচ্ছেন আমার বাবা। যদিও উনার কাছে কখনো কোনো প্রবলেম or কোনো কোয়েশ্চেন নিয়ে গেলে উনি কখনো আমাকে ডিরেক্ট কোনো অ্যান্সার দেন না যে ওকে দিস ইজ রাইট অ্যান্ড দিস ইজ রং। ইনডিরেক্টলি উনি আমাকে অনেক কিছু বলেন which helps me to choose, যে তখন মনে হয় যে না আমি বুঝতে পেরেছি which I basically want. তো ও জিনিসটা আমি অনেক ফিল করি। I have learned to work hard উনাকে দেখে। He's always working and উনি আমার বেস্ট মেন্টর। আর যদি বলেন কমফর্ট জোন বা কার কাছে বেস্ট অ্যাডভাইসের জন্য যায়, সেক্ষেত্রে মাই টিচার্স all throughout my educational life, ওনারা আমাকে যেভাবে বলেছেন to see life, how to look at life, that is something amazing, আমি কখনোই ভুলবো না। আমার আরেকজন I have to mention is my brother. সে আমাকে সবসময় যখন সবাই বলছে যে no you can't do it, he was the one person, he said no I believe you can do it, and that makes me go all the way. And সে এখনো আমাকে সবসময় বলে যে there's nothing you can't do. So আমার মেন্টর দুজন, আমার বাবা এবং আমার ভাই। আমি দুজনকে অসম্ভব ভালোবাসি and I'm grateful to have such person in my life like them. ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। পরিবারই হোক আমাদের সকল আ প প্রেরণার উৎস। এটাই আমার আমার প্রত্যাশা এবং আমার বিশ্বাস। পরিবার যদি হয় তাহলে দেশ, দেশ হলে সমাজ, সমাজ রাষ্ট্র সবকিছুই হয়ে যাবে একদিন। সাইকা, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমার। সেটি হচ্ছে যে আপনি ফ্যাশন নিয়ে কাজ করছেন, আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছেন। আসলে আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে রয়েছি। সোজা কথা সামাজিক গণমাধ্যমের একটা আ প্রসারের মধ্যে রয়েছে এবং প্যান্ডেমিক আমাদের সামনে আরেকটি চক্ষু খুলে দিয়েছে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন আপনার ব্যবসা প্রসারের ক্ষেত্রে, স্পেশালি ফ্যাশন প্রসারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কি ধরনের ভূমিকা রাখছে এবং আপনি কি ধরনের ইনভলভমেন্ট নিয়ে অ্যাডভাইস করবেন যারা আমাদের শুনছে, যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কি ধরনের অ্যাডভাইস করবেন? Social media is very important. আপনি এখন এমন কাউকে পাবেন না who is not active online, especially young people, young age people যারা আছেন, everyone's using একটা social platform তো সবাই ইউজ করছেন। So to reaching out to them, social platform is the best option for all the business entrepreneurs. And এমনিতে if you want to convey a message or a good anything, you can put it up on social media, and I'm sure ভালো জিনিস অনেক acceptance টা অনেক বেশি থাকে এবং people do tend to share. তো আপনার consumer wise না হলেও আপনি যদি just to spread the idea of something, social platform does work a lot. আমরা চেষ্টা করছি
টু এঙ্গেজ, কারণ আমি যেটা ফিল করি আমার সময় আমি হয়তো সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক বেশি ইনভলভ ছিলাম না, বিকজ আই ইউটিলাইজ মাই টাইম ইন সামথিং বেটার। কিন্তু এখন দেখা যাচ্ছে যে a lot of children and সবাই সোশ্যাল মিডিয়া অনেক বেশি অ্যাক্টিভ। সো আমার একটা চিন্তা হচ্ছে যে লেটস মেক social platforms into something that they can learn. Scroll করছে, that's fine, but learn something when you are scrolling. So I will advise everyone to go online and do this sort of programs, তারপরে এরকম কিছু পোস্ট দিলে তখন বাচ্চারা যখন স্ক্রল করছে they will learn something. So I would say it's very important and it does play a great role. সরি, আপনি মিউট করা, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। দুঃখিত, আসলে একই মানুষকে সবকিছু কন্ট্রোল করতে হচ্ছে দেখে আমি হয়তো অনেক সময় এলোমেলো করে ফেলি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রশ্নটি হচ্ছে মান্তাসা আহমেদ আপনার কাছে, আর সাইকা আপনাকে ধন্যবাদ দিয়েছি, আপনি হয়তো শুনতে পারেননি, কারণ এই বিষয়গুলো আমাদের খুবই জানানো জরুরি ছিল। মান্তাসা আহমেদ, আপনার কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে আপনি একই ধারে একজন উদ্যোক্তা, একজন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিচ্ছেন, কয়েকটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। এই সবগুলো আসলেই সত্যিকার অর্থে একজন মানুষের জন্য অনেক চ্যালেঞ্জ, স্পেশালি একজন মায়ের জন্য আরো বড় ধরনের চ্যালেঞ্জ। আপনি কিভাবে এগুলো চ্যালেঞ্জগুলো মোকাবিলা করছেন এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটি কি আপনার জন্য? আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে আরফিন ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে, একটু ভেঙে ভেঙে আছে, তারপরে আমরা আসলে নিচ্ছি এখন আপনাকে, at least আমরা শোনা দরকার আমাদের। I am very sorry কেন ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, that are women face in rural areas, আমি জানতাম যে তাদের চ্যালেঞ্জটা আসলে কতটা তাদেরকে পিছিয়ে দিচ্ছে। এনিওয়ে, আমার কাছে আসলে এখন আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমি নিজের পজিশনে যদি আমি আগাতে চাই, আমার চ্যালেঞ্জ কিছুই হচ্ছে না, এখন আমার চ্যালেঞ্জ হচ্ছে। তার মূল কারণ আমার পরিবার থেকে আমি একটা সাপোর্ট পাই। আমার হাজবেন্ড, আমার বাবা, আমার শ্বশুর এবং আমার যারা মানে মেল ফ্রেন্ডস, তাদের সবার থেকেই কিন্তু আমি খুব ভালো সাপোর্ট পাই। তো আমার মনে হয় যে আসলে পরিবারের পক্ষ থেকে যখন একজন মেয়ে তাদের পরিবার সদস্যদের যখন এই সাপোর্টটা পায়, যে তার কাছে অনেক ছোট, হয়তো চ্যালেঞ্জেস আমার আছে, আমার কাছে সেটা মনে হচ্ছে না চ্যালেঞ্জ, আমি সেটাকে মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছি। আই থিংক দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি আমাদের দেশের বা সাউথ ইস্ট এশিয়ার যে সোশিও কালচারাল কনটেক্সটে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে একজন ছেলের বাবা মা যেন তাকে সবসময় শিক্ষা দেয় যে নারীদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয়। ইম্পর্টেন্ট। আমরা এরা তো ক্ষমতায়ন নারী সবাইকে মিলে। ধন্যবাদ মান্তাসা আহমেদ, আপনাকে আবার আমরা শুনতে পাচ্ছি না ভালো। আমার সর্বশেষ প্রশ্ন দুইজনের কাছেই, সাইকা আপনার কাছে প্রথম প্রশ্ন, সেটি হচ্ছে যে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, স্পেশালি ওমেন এন্টারপ্রেনার যারা হতে যাচ্ছেন, তাদের জন্য আপনার কি ধরনের অ্যাডভাইস থাকবে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি তাদের উদ্দেশ্যে কি ধরনের মেসেজ দিতে চাচ্ছেন যে তাদের আসলে সবচেয়ে কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত এবং কোন কোন স্টেপগুলো আপনি আগেই নির্ধারণ করে দিবেন তাদের জন্য যে এই বিষয়গুলো আপনারা কনসিডার করবেন বিফোর ইউ ওয়ান্ট টু বিকাম অ্যান এন্টারপ্রেনার? সবার প্রথমে বলবো যে if you think it's a good idea, do it. কারণ you can never be right or wrong. It's just the instinct that works. তো যদি কারো মনে হয় যে ওনার কাছে ভালো কনসেপ্ট or আইডিয়া আছে, I would say please do it. বাকি যদি পেপার ওয়ার্কস এর কথা বলেন, সব ক্ষেত্রে সব সেক্টরে একটু পেপার ওয়ার্কস আছে, বাট কোনো জটিল খুব কিছু একটা হবে না। প্রথম দিকে একটু জটিলতা থাকলেও পরবর্তীতে ইট গেটস ইজিয়ার। বাট এখন ডিজিটালাইজেশনের জায়গাটা থেকে যদি বলি, এভরিথিংস অনলাইন। এখন আমাদের দেশে ইভেন ট্রেড লাইসেন্সটা পর্যন্ত আপনি অনলাইনে গিয়ে করতে পারছেন ইন মেনি সিটি কর্পোরেশন। সো ওই জায়গাটায় এখন আর অতটা ডিফিকাল্টি ফেস করা লাগবে না, যেটা আমি একসময় করেছি যখন পেপার ওয়ার্কের ইয়ে ছিল, তখন অনলাইনে যাওয়া যেত না, আমরা ফিজিক্যালি গিয়ে করা যেত। এখন ইটস ইজিয়ার। সো আই উড সে if you have a good idea or concept,
please do it. And entire world is waiting for that brilliant idea. ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ ভেরি মাচ মন্তাসা আহমেদ। আপনার কাছে সেম প্রশ্ন, যে যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অ্যাডভাইস, স্পেশালি ওমেন এন্টারপ্রেনার যারা দেখছেন বা ভবিষ্যতে দেখবেন তাদের জন্য। ভালো তো অবশ্যই হতে হবে, এবং বিজনেস প্ল্যানটা খুবই জরুরি। লোন নেওয়ার আগে সে যেন চেষ্টা করে যে নিজের ফাইন্যান্সিং এ সে কতটুকু ব্যবসাটাকে কিভাবে শুরু করতে পারে। আমার মনে হয় দ্যাট উইল বি আ গুড স্টার্ট। ধন্যবাদ। আমি একটি কথা শুনেছি, সেটি হচ্ছে যে আপনি বলেছেন যে ফাইন্যান্সের ক্ষেত্রে নিজের সোর্সটাকে প্রথমে ইউটিলাইজ করতে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি তথ্য, কারণ ব্যাংকিং এবং অন্যান্য চ্যানেলে যখনই ঢুকবেন তখনই অনেকগুলো সমস্যা এবং অনেকগুলো সম্ভাবনা প্লাস অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। সেক্ষেত্রে এই বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল। আমরা শেষ করবার আগে সাইকা তাবাসসুম, আপনার কাছে আমি আসতে চাচ্ছি, আপনি যদি আজকে আমাদের বলেন যে আমাদের বিবিসিসিআই এর মতো যারা সংগঠন রয়েছেন, এই সংগঠনের কর্ণধার যারা রয়েছেন, প্লাস মেম্বার যারা রয়েছেন, প্লাস যারা জয়েন করতে চাচ্ছেন, তাদের জন্য আসলে কি ধরনের আপনি মেসেজ দিতে চাচ্ছেন? আমি জানি এখানে 3 ধরনের স্টেক হোল্ডার রয়েছে, যারা লিড দিচ্ছেন তারা, যারা সাধারণ মেম্বার রয়েছেন তারা, এবং যারা সম্ভাব্য মেম্বার রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে এই জাতীয় প্রতিষ্ঠানগুলো কি ধরনের কার্যক্রম করতে পারে এবং কি ধরনের কার্যক্রম আসলে নেওয়া উচিত, আপনার বলে সাজেশনও যদি আমাদের দেন সেক্ষেত্রে আমরা কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। প্রথমত আপনি যদি বলেন যে যারা লিড দিচ্ছে বিবিসিসিআই, Bashir uncle, Mizan uncle, they're wonderful people, and unara jebhabe they come up with brilliant ideas to connect business entrepreneurs and deshe ekhane shobaike connect korchen. That is amazing. To o jagate there's no confusion. Jotodin unara achen, I know we have a brighter future. আর যারা জয়েন করতে চাচ্ছেন, প্লিজ ডু, ইটস এন ওয়ান্ডারফুল অর্গানাইজেশন, দে ডু এক্সেলেন্ট ওয়ার্ক। Mizan uncle has got some fabulous ideas. আমি মাঝে মাঝে উনার concepts and ideas শুনে I get amazing. He comes up with such integrity and all that stuff. So every stakeholders, 3 of them, it's wonderful to join, and apni privileged feel korben to be here as I do, because unader advice, how they organize, how they look at the future and the business, এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট ফর আ বিজনেস পারসন। কারণ আমি তো বললাম যে আমি যখন শুরু করি তখন আমি জানতাম না হাউ ইট ওয়ার্কস। উনাদের সাপোর্ট ছাড়া, উনাদের অ্যাডভাইস ছাড়া আই কুডন্ট হ্যাভ কাম দিস ফার। উনারা যদি আমাকে পেছন থেকে এইটুকু ব্যাকিং না দিতেন, I wouldn't have been standing here today. So please, I'm thankful to them, and I hope আপনি আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন on their behalf how wonderful everyone is and how hardworking they are. So yes, so যারা জয়েন করতে চাচ্ছেন, do একজন মনে হবে যে you have someone behind your back to hold when you fall. So ওইটা যে কি amazing একটা feeling, and you need it in the perspective of business. ওয়ান্ডারফুল, অনেক অনেক ভালো বলেছেন। আমাদের আসলে এই তথ্যটুকুই আমাদের আসলে সোশ্যাল মিডিয়ায় যাওয়া উচিত, যে বিষয়টি আপনি বললেন। এখানে কয়েকটি বিষয় রয়েছে, যেমনটি আমাকে আপনি বলতে বললেন, সেটি হচ্ছে যে নেটওয়ার্কিং এর একটা বিশাল অ্যাডভান্টেজ রয়েছে। আপনি চাইলেই বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সাথে যারা জড়িত আছেন তাদের সাথে আপনারা কানেক্টেড হয়ে যেতে পারেন। পাশাপাশি আপনি যেটা মেন্টরশিপের কথা বললেন, আমি বলবো মেন্টরশিপের কথা, কারণ মিজান ভাই হচ্ছে আমাদের এমন একজন মানে এক্সাম্পলারি পারসন। তার ইনভলভমেন্ট দেখলে আসলে সত্যিকার অর্থে আমি আসলে আরো 10 বছর আমার বয়স কমে যায়, কারণ আমার মনে হয় যেন না, এমন হওয়া উচিত। এই যে ইন্সপাইরেশনটা, প্লাস বশির আহমেদের কথা বললেন, তার মধ্যে একজন ডাইনামিক মানুষ থাকায় মনে হচ্ছে যে না, উই শুড কানেক্টেড ওয়ার্ল্ড ভেরি সিম্পলেস্ট ওয়ে। এইসব ব্যাপারগুলো আসলে চেম্বার অফ কমার্স আমাদের দিয়েছে। প্লাস শুধু চেম্বার অফ কমার্স না, যত ব্যবসায়ী সংগঠন রয়েছে প্লিজ আপনারা তার সাথে জয়েন করেন এবং তার সাথে কানেক্টেড হন, কারণ ইনফরমেশন ইজ বিগ পাওয়ার। এর চেয়ে বড় পাওয়ার দুনিয়াতে আর কিছু আছে বলে আমার মনে হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্তাসা আহমেদ। আপনাকে আমরা ভালো শুনতে পাচ্ছি না, তারপর আপনার কাছে আমার এই প্রশ্নটি যে আসলে কি ধরনের সাজেশন আপনি বলবেন আপনাকে যারা শুনছেন তাদের উদ্দেশ্যে, আপনার ক্লোজিং স্টেটমেন্ট।
জি, আপনি কি আমাকে চেম্বারের কথা জিজ্ঞেস করছেন? আপনাদের চেম্বারের ব্যাপারে? শুধু চেম্বারের না, আমাদের আপনাকে যারা শুনছেন, যারা উইমেন এন্টারপ্রেনার রয়েছেন, প্লাস হচ্ছে যে যারা উদ্যোক্তা রয়েছেন, সাধারণ উদ্যোক্তা চিন্তা করছেন, তাদের জন্য আসলে সংগঠন কতটা গুরুত্বপূর্ণ। কারণ আপনি একটা অ্যাসোসিয়েশনকে নেতৃত্ব দিচ্ছেন, আপনি ভালো জানেন। আসলে এই জাতীয় সংগঠনগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কি ধরনের ভূমিকা রাখছে, এবং আমাদের জন্য কি ধরনের অ্যাডভাইস আপনার রয়েছে, যে অ্যাডভাইসটি আমরা ফলো করতে পারি? চাচ্ছি যে আপনাদের যে সংগঠনটা বিবিসিআই, এই যে আপনারা মেন্টর করছেন, আপনারা একই সাথে তাদের কি ধরনের পেপার ওয়ার্ক লাগবে সেই ব্যাপারে সহায়তা করছেন, এবং এই যে একটা প্রোফাইল হচ্ছে যে আপনাদের সংগঠনে যাচ্ছে তাদের একটা প্রোফাইল, সংগঠনের একজন সদস্য। আমার মনে হয় ভালো আসলে কোনো মানে যদি একটা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এরকম একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদেরকে সংযুক্ত করছেন, আমাদের উদ্যোক্তাদের ক্ষমতায়ন করছেন এবং তাদের মেন্টরশিপ করছেন। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি যে অনেক উদ্যোক্তা আছেন যাদের ব্যবসা কিন্তু নিবন্ধিত নয়, এবং তারা যদি একটি অ্যাসোসিয়েশন বা একটা চেম্বারের সাথে সংযুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাংক থেকে ফাইন্যান্সিং থেকে শুরু করে অনেক সুবিধা পেতে তাদের অনেক সুবিধা হবে। তো সেই জন্য আমি মনে করি যারা আজকে আমাদের কথা শুনছেন, আমি মনে করি যে আপনারা যদি এখনো অ্যাসোসিয়েশন বা চেম্বারের সাথে সংযুক্ত না থাকেন, যারা অবশ্যই বিবিসিআই হবেন, এবং যারা বাংলাদেশে আছেন তাদের অনেক এখানে চয়েস আছে, এই বিভিন্ন আপনার ফিল্ড অনুযায়ী সেসব অ্যাসোসিয়েশন বা চেম্বারের সাথে সংযুক্ত হবেন। আমি এটাই আশা করব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সাইকা তাবাসসুম চৌধুরী, আপনাকেও। আপনাকে আমরা ভালো শুনছি না মন্তাসা আহমেদ। আমার দর্শক শ্রোতা যারা রয়েছেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, কারণ এটা অনেক সময় হয়ে থাকে। লাইভ প্রোগ্রাম আসলেই সত্যিকার অর্থে অনেকটা চ্যালেঞ্জের ব্যাপার। এটা হতে পারে যে অনেক সময় যে ডিভাইসটি ব্যবহার করি সেক্ষেত্রে তার প্রসেসিং পাওয়ারের উপরও ডিপেন্ড করে। প্লাস অনেক সময় অনেক ফোন কল চলে আসে বা অনেক এঙ্গেজমেন্ট থাকে, যার ফলে হয়তো আমরা ভালো শুনি না। এতটুকু মেনে নিয়েই আমাদের পথ চলা, কারণ এটাও এক ধরনের চ্যালেঞ্জ। এইসব চ্যালেঞ্জগুলোকে আমরা মোকাবেলা যত করব, ততই আগামী দিনগুলো আমাদের জন্য উজ্জ্বল হবে, আমাদের জন্য সুন্দর হবে। আমরা আপনাদের দুজনের সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের ব্যবসায়িক উন্নতি এবং উত্তরণের জন্য চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সবসময় রয়েছে আপনাদের পাশে। যে কোনো সমস্যা, যে কোনো অ্যাডভাইস আপনাদের যদি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের এতক্ষণ সময় দিয়েছেন, আমাদের কমেন্ট করেছেন, আপনাদেরকে খুব একটা ভালো এন্টারটেইন করতে পারিনি আজকে, কারণ আমাদের কিছুটা যান্ত্রিক সমস্যার কারণে আমরা বিব্রত ছিলাম। তবে ভবিষ্যতে আমরা অন্য অনুষ্ঠানগুলোতে আপনাদের সহযোগিতা করব এবং আপনাদের সহযোগিতা প্রত্যাশা করব। আর পাশাপাশি আমাদের সময় দিয়ে যাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে আপনারা লাইক এবং শেয়ার দিবেন। আর পাশাপাশি আপনাদের দুজনকে আবারও আমাদের বিবিসিসিআই এর সমস্ত মেম্বার এবং ডিরেক্টরদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি মন্তাসা আহমেদ আপনাকে, আর শুভ অপরাহ্ন সাইকা তাবাসসুম চৌধুরী আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। থ্যাংক ইউ। মন্তাসা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চাই ভবিষ্যতে আপনাকে আরেকটা অনুষ্ঠানে অবশ্যই ভালো শোনার চেষ্টা করব, কারণ আপনার কাছ থেকে অনেক তথ্য রয়েছে যেগুলো আমি হয়তো জিজ্ঞেস করতে পারিনি, বা ভবিষ্যতে অবশ্যই করব। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি। জি, আপনিও ভালো থাকবেন। ভেরি সরি নেট প্রবলেমের জন্য।